আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ক্যান্সার আনসার আজকের বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি আপনাদের ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আমি কথাবার্তা বলি। যে বিষয়গুলো নিয়ে আসলে সচরাচর কথা বলা কম হয় সেগুলো নিয়ে আমি কথা বলি এবং চেষ্টা করি বিষয়গুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করার, এবং আমরা যাতে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ক্যান্সার আনসার লাইভ করে থাকি। প্রিয় দর্শক, আজকে যারা যুক্ত হচ্ছেন বা হবেন, আপনারা নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভটি শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার আনসার লাইভ দেখার সুযোগ করে দিবেন। আজকের বিষয় হচ্ছে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কতটা ঠিক, কতটা বেঠিক, কতটা ভীতিকর। প্রিয় দর্শক, কেমোথেরাপি এই নামটি যেন একটি ভীতিকর একটি শব্দ। আমাদের ক্যান্সার চিকিৎসা যাত্রার একটি অপরিহার্য অংশ হচ্ছে কেমোথেরাপি। তো কিন্তু কেমোথেরাপির ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটা যেমন সত্য, আবার কেমোথেরাপি নিয়ে অনেক বেশি ভীতি রয়েছে, সেটাও সত্য। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কেমোথেরাপি জনিত পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু হবে সেটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে। তার একটি হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর, দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি মধ্যবর্তী কেয়ার বা যত্ন, এবং তৃতীয় হচ্ছে কেমোথেরাপি মেডিসিন। পেশেন্ট ফ্যাক্টর যদি বলেন, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যদি তার পারফরমেন্স স্ট্যাটাস মোর দ্যান 2 হয়, অর্থাৎ তিনি যদি দিনের 50%-এর বেশি সময় তিনি যদি বেড রিডেন থাকে, তিনি যদি নিজের সেলফ কেয়ার না নিতে পারেন, এরকম পর্যায়ে দুর্বল যদি থাকেন, তার কোমরবিডিটিগুলো যদি কন্ট্রোলে না থাকে, তার রুটিন ব্লাড টেস্ট, বায়োকেমিক্যাল রিপোর্টগুলো যদি ঠিক না থাকে, যদি অ্যাবনর্মাল থাকে, তাহলে তিনি কেমোথেরাপি দেওয়ার জন্য ফিট নন বলে বিবেচিত হবে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে, এবং দ্বিতীয় ফ্যাক্টর আমি যদি বলি, সেটি হচ্ছে ক্যান্সারের স্টেজ। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার শরীরে কেমোথেরাপি কতটুকু কাজ করবে সেটি কিন্তু তার স্টেজের উপরও নির্ভর করে। স্টেজ বলতে আমি বোঝাচ্ছি যে ডিজিজ বার্ডেন। ডিজিজ বার্ডেন এই জিনিসটা কি? ধরুন যে আপনি যদি আর্লি স্টেজে ক্যান্সারটি হয়, বা আর্লি স্টেজে আপনি যদি চিকিৎসা করেন, আপনি সার্জারি করবেন বা তার ডিজিজ বার্ডেনটা কমে যাবে, তারপরে আমরা হয়তো অ্যাডজুভেন্ট সেটিংয়ে তাকে কেমোথেরাপি দিব। এক্ষেত্রে কিন্তু তার ডিজিজ বার্ডেনটা কিন্তু কমে যায়। কিন্তু কারো যদি ডিজিজ বার্ডেন বেশি থাকে, অর্থাৎ তার যদি শরীরের মধ্যে ক্যান্সারের কোষগুলো ছড়ানো থাকে, কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারি তার যদি করা পসিবল না হয়, তাহলে কিন্তু পুরো চিকিৎসাটাই তার কেমোথেরাপির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে কেমোথেরাপি মধ্যবর্তী কেয়ার। কেমোথেরাপি দেওয়া যতটুকু না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কেমোথেরাপি মধ্যবর্তী কেয়ার। আমরা জানি কেমোথেরাপি হচ্ছে এমন একটা এমন একটা মেডিসিন যেটা আসলে ক্যান্সার কোষকে ধ্বংস করে। ক্যান্সার কোষকে ধ্বংস করতে যেয়ে কোনো ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে অন্য নর্মাল কোষেরও ধ্বংস হতে পারে। যদি তার রিপোর্ট যদি ঠিক থাকে, কেমোথেরাপি মধ্যবর্তী যত্নগুলো যদি ঠিকভাবে নেওয়া যায়, আশেপাশের মানুষ যদি তার কেয়ারগুলো ঠিকমতো নিতে পারে। যেমন ধরুন
কেমোথেরাপি দিয়ে যেয়ে তার কিন্তু বাসায় রেস্ট নিতে হবে। তার ব্লাড কাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, শরীরের ইমিউনিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটা মাথায় রেখে তাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিতে হবে, রেস্টে নিতে হবে, এবং মায়োলোসাপ্রেসিভ কেমোথেরাপি হলে তাকে অবশ্যই তার একটি পেকফিলগ্রাস্টিম ইনজেকশন তাকে নিতে হবে, যেটা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ডাব্লিউবিসি কাউন্ট বাড়াবে। অনুরূপভাবে তার খাবার দাবার নিয়ন্ত্রণ, খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে বিশুদ্ধ খাবার এবং পর্যাপ্ত জীবাণুমুক্তকরণের মাধ্যমে প্রস্তুতকৃত খাবার, এই খাবারগুলো যদি তিনি খেতে পারেন এবং পুষ্টিকর খাবার তিনি যদি খেতে পারেন, কেমন পরে অরুচি হয়, তার জন্য রুচিকর যে খাবার, সেই খাবারটা যদি তিনি মেনটেন করতে পারেন, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার পরিচ্ছন্নতার যে হ্যাবিট, বাড়িতে যে দেখা যাচ্ছে অনেক ভিড়ে অনেক মানুষজন দেখতে আসে, অনেক সময় গ্রামে এই অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। যেমন মনে করুন যে তার যদি মানে পরিবারে মানে বাড়িতে তার বিছানায় কেউ বসবে না, তার আশেপাশের মানুষজন যারা আসবে তারা তাদের বসার জন্য রুমের মধ্যে ব্যবস্থা রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ টুল, চেয়ার বা বেঞ্চ দিতে হবে। রুমের ভিতরে শো অ্যালাউ করা যাবে না, এবং তাকে যদি ধরতে হয় তাহলে মাস্ক পরে আসতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আসতে হবে। মনে রাখবেন, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে সেপ্টিসেমিয়া, অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন মানে এই ইন্টারভাল পিরিয়ডে, কেমোর মধ্যবর্তী সময়ে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সময় যদি পর্যাপ্ত যত্ন নেওয়া না যায়, মনে করুন যে আপনি গ্রামে থেকে একটা পেশেন্টকে চিকিৎসা দিচ্ছেন, বা একটা পেশেন্ট গ্রাম থেকে শহরে এসে চিকিৎসা নিচ্ছে, 6 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে এসে কেমোথেরাপি নিচ্ছে, এ সময় কিন্তু সে তার সঠিক রেস্টও হচ্ছে না পর্যাপ্ত, আবার পরিচ্ছন্নতাও কিন্তু হচ্ছে না পর্যাপ্ত। তো এইসব কারণে একজন কেমোথেরাপি আক্রান্ত ব্যক্তি তিনি জ্বরে আক্রান্ত হতে পারেন প্রথম 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তিনি কিন্তু জ্বরে আক্রান্ত হতে পারেন, এবং এই জ্বরটি যদি ইনফেকশনটি তার শরীরে ছড়িয়ে যায় এবং দেখা যায় এটি সেপ্টিসেমিয়ায় রূপ নেয় এবং মাল্টি অর্গান ফেইলিউর হয়ে একটা পেশেন্ট মৃত্যুবরণও করতে পারে। তো এই ব্যাপারটি আসলে একটি মাল্টিফ্যাক্টোরিয়াল একটি ব্যাপার। তো একজন চিকিৎসক যখন একজন রোগীর চিকিৎসা শুরু করেন, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যখন চিকিৎসা শুরু করেন, তখন তার একটি গোল থাকে। তো সেই গোলটা কি? যে তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা অথবা প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট দেওয়া। যখন একজন চিকিৎসক তার চিকিৎসা শুরু করবেন, তখন তাকে অবশ্যই তার রেসপন্সিবল পার্সনদেরকে অবশ্যই বুঝিয়ে দিবেন যে তাকে কিভাবে পরিবারে তাকে চলতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে, এই ব্যাপারগুলো তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। শুধুমাত্র কেমোথেরাপি দিয়েই একজন রোগী ভালো হয়ে যাবে এটা আশা করাটা ভুল। তো এই কেমোথেরাপির এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, এইগুলো আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপার, শুধুমাত্র মেডিসিনের কারণেও এটা হয় না। আবার সব কেমোতে সব একই রকম পার্শ্ব প্রতিক্রিয়াও হয় না। কিছু কিছু কেমোথেরাপি রয়েছে যেটাতে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হয়, আবার কিছু কিছু কেমোথেরাপি আছে যেগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম হয় না। আবার সব ধরনের কেমোথেরাপিতে সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও হয় না। তো এরপরে আসুন যে কেমোথেরাপি সম্পর্কে আমাদের বিভিন্ন রকম ধারণা রয়েছে। যেমন মনে করেন যে কেমোথেরাপি দিলে চুল পড়ে যাবে, কেমোথেরাপি দিলে মানে পেশেন্ট মারা যাবে। তো এই যে ব্যাপারগুলো আসলে চুল পড়াটা সব ক্ষেত্রে হয় না, আর মারা যাওয়ার ব্যাপারটিও আমি ব্যাখ্যা করেছি। এটি আসলে পেশেন্ট যদি মারা যায় তাহলে এখানে কিন্তু তার অ্যাটেন্ডেন্টের দায় রয়েছে, তার ডক্টর বা চিকিৎসক তিনি বুঝিয়ে দিবেন, তারও দায় রয়েছে। এখানে কিন্তু তার মেডিসিনের দায়টাও রয়েছে। তো সার্বিকভাবে তার শারীরিক কন্ডিশনের উপরও ব্যাপারটি নির্ভর করবে। তো যখন একজন চিকিৎসক আপনার চিকিৎসা যখন শুরু করবেন, তিনি আপনার পরিপূর্ণ কস্টের যে হিসাবটি, সেই হিসাবটি আপনাকে দিবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া মানে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোও বলবেন এবং সেটার ম্যানেজমেন্টের কথাও বলবেন।
বর্তমানে দেখা যায় যে কেমোথেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো অধিকাংশই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং অধিকাংশই ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু এগুলো থেকে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু মুক্তি পেতে পারেন। কেমোথেরাপির পাশাপাশি আমরা আরও কিছু যেমন টার্গেটেড থেরাপি যেমন ইমিউনোথেরাপির কথা যদি বলি, তো এইগুলো অপেক্ষাকৃত সেফ। যারা অনেক বেশি বয়স বা পোর পারফরমেন্স স্ট্যাটাস তাদের ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপির মেডিসিনগুলো আমরা চুজ করে থাকি। প্রিয় দর্শক, কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আপনার কখন বেশি হবে? আপনি যখন চিকিৎসা যথাসময়ে করবেন না, আপনি যখন চিকিৎসা নেওয়ার জন্য তার মানে যথাসময়ে না এসে যখন শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, যখন রোগীটি দুর্বল হয়ে যাবে, যখন রোগীটি শয্যাশায়ী হয়ে যাবে, এরকম কন্ডিশনে যদি কোনো পেশেন্টের চিকিৎসা করতে আসেন তাহলে অবশ্যই তার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা এমনি সাধারণ মানুষের তুলনায় বেশি। অপরদিকে আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি ডাক্তারের কাছে আসেন, আপনি যদি যথাযথ চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম, আপনার টাকা খরচের সম্ভাবনা কম এবং চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি। আমি যদি বলি যে একটা রোগ প্রাথমিক স্টেজ বলতে আমরা স্টেজ 1 এবং স্টেজ 2-কে বুঝি, যেটা ডিজিজটা লোকালাইজ থাকে। মধ্যবর্তী স্টেজ বলতে আমরা স্টেজ 3-কে বুঝি, যেটা মানে অগ্রবর্তী অবস্থায় থাকে, এবং স্টেজ 4 বলতে আমরা আসলে শেষ স্টেজকে বুঝি, লাস্ট স্টেজকে বুঝি। তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার কিন্তু বর্তমানে এমন অনেক রয়েছে, অনেক চিকিৎসা রয়েছে যাতে ক্যান্সার একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ হিসেবে পরিগণিত হয় এবং চিকিৎসার উদ্দেশ্য থাকে আমাদের রোগটাকে সম্পূর্ণভাবে কিওর করা অথবা রোগটাকে নিয়ন্ত্রণ করা অথবা রোগটাকে প্যালিয়েশন দেওয়া, মানে তার মানে সিমটমগুলোকে কমানো। তো আমরা একজন রোগী সম্পূর্ণরূপে সব স্টেজে সবসময় সুস্থ হয়ে যাবে এটা আমরা সবসময় ভাবি না, কিন্তু যাতে তিনি সর্বোচ্চ ভালো অবস্থায় যাতে থাকতে পারেন সেই ব্যাপারটি মাথায় রেখেই একজন মানুষের চিকিৎসা পরিকল্পনা সাজানো উচিত এবং সেক্ষেত্রে তার আপনজন, তার সাথে যে থাকবে তার কেয়ার গিভার, তাদেরকে অবশ্যই একসাথে নিয়ে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেওয়া উচিত যে কিভাবে চিকিৎসা করলে কত দূর পর্যন্ত আমরা তার ভালো আশা করতে পারি। প্রিয় দর্শক, কয়েকটা প্রশ্ন রয়েছে, যেমন মুসলিম আক্তার উর্মি তিনি বলেছেন প্রোটিন ঠিক রাখতে কি কত পরিমাণ খাওয়া দরকার? হ্যাঁ, ধন্যবাদ। প্রোটিন ঠিক রাখার জন্য আমাদের বডিতে আসলে 1 গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রতিদিন আসলে প্রোটিন খাওয়া উচিত। আপনার যদি ওজন যদি 60 কেজি হয়ে থাকে তাহলে আপনি প্রতিদিন 60 গ্রাম প্রোটিন খাবেন এবং এই 60 গ্রাম প্রোটিন খেতে আমরা যেটা দেখি যে 100 গ্রাম মাংসে আপনার 25 গ্রাম মতো প্রোটিন থাকে। তার মানে আপনাকে প্রায় 200 গ্রাম এর উপরে আপনাকে মাংস খেতে হবে প্রতিদিন। মাংস বলেন, আপনাকে দুধ বলেন, প্রাণী মানে উদ্ভিদ প্রোটিনের মধ্যে যেমন ধরেন যে ডাল রয়েছে, যেমন ধরেন ডিম রয়েছে, সব কিছু মিলায় আপনাকে 250 গ্রাম প্রোটিন খেলে আপনি হয়তো 60 গ্রাম প্রোটিন পাবেন। মৌসুমী রাইহান তিনি বলছেন কার্বোপ্লাটিন আর প্যাকলিটেক্সের সাইড ইফেক্ট কেমন স্যার? হ্যাঁ, ধন্যবাদ। জ্বর আসে 99 থাকে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, কার্বোপ্লাটিন আর প্যাকলিটেক্সেল এই দুইটাই আসলে প্যাকলিটেক্সেল পেরিফেরাল নিউরোপ্যাথি করে, কার্বোপ্লাটিন মায়োলোসাপ্রেশন করে, প্যাকলিটেক্সেলও মায়োলোসাপ্রেশন করে, আবার এটা চুলও উঠতে পারে। তো মূলত প্যাকলিটেক্সেল এবং কার্বোপ্লাটিনের মূল যে সাইড ইফেক্ট যদি বলেন তাহলে সেটা হচ্ছে মাইলোসাপ্রেশন। মাইলোসাপ্রেশন মানে হচ্ছে আমাদের শরীরের রক্তকণিকাকে কমিয়ে দেওয়া। রক্তকণিকাকে কমিয়ে দেওয়া মানে হচ্ছে আপনার WBC, যেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল বলি, এবং এর প্রধান যেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটাকে আমরা বলি সেটি হচ্ছে নিউট্রোফিল। তো এই অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট লেস দ্যান 1500 এর নিচে আসলে আমরা বলি গ্রেড 3 নিউট্রোপেনিয়া। তো এই গ্রেড 3 নিউট্রোপেনিয়া হলে তাকে অবশ্যই একটা ইনজেকশন দিতে হবে সাবকিউটেনিয়াস, যে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর।
তো এই ইনজেকশনটা দিলে আপনার ডাব্লিউবিসি কাউন্টটা নর্মাল, আবার একদিন পরে 24 আওয়ার্স লেটার তাকে আবারও পরীক্ষা করতে হবে যে এটা নর্মাল আসলো কিনা। তো এই জিনিসটা আমরা দেখি। তো এবং এই যে ঝুঁকিপূর্ণ একটা সপ্তাহ থাকে, এর মধ্যে ডাব্লিউবিসি কাউন্ট কমে গেলে তার জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, তার ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে, এবং তিনি যদি পরিচ্ছন্ন না থাকেন সেই ইনফেকশন অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। দীর্ঘমেয়াদী সাইড ইফেক্টের মধ্যে রয়েছে যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটাকে আসলে মনে হয় যে হাত এবং পায়ের তালুতে সুচ দিয়ে খোঁচাচ্ছে, অথবা হাত পায়ের তালু জ্বালাপোড়া করে বা কোনো সময় অবশ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো যদি ব্যাকলিটেক্স আবার কার্বোপ্লাটিনে প্লাটিলেট কাউন্টও কমে যেতে পারে। তো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো আসলে আমাদের আমরা যদি নিয়মিত আমরা যদি নিয়মিত আমরা কেমোথেরাপি নেওয়ার মাঝে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেই এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাই, তাহলে কিন্তু এগুলো থেকে এড়ানো সম্ভব। আর গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর যদি আমরা ইনজেকশনটা সাবকিউটেনিয়াস প্যারাআম্বিকাল রিজিয়নে দেই। কেমোথেরাপির সবচেয়ে খারাপ সাইড ইফেক্ট যদি বলা হয় তাহলে তিনটা জিনিস। একটি হচ্ছে অতিরিক্ত জ্বর, যেটা 101 ডিগ্রি বা তার বেশি, অতিরিক্ত বমি 3 বার বা তার বেশি দিনে, অতিরিক্ত পাতলা পায়খানা 4 বার বা তার বেশি দিনে যদি হয়, তাহলে আমরা অবশ্যই এটাকে আমরা সিভিয়ার রিয়াকশন হিসেবে আমরা চিন্তা করব, এবং এটাকে প্রতিরোধ করার জন্য আমরা এবং আর্জেন্টলি তখন যেটি করতে হবে যে একটি সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করতে হবে। কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করার পরে যদি দেখা যায় নিউট্রোপেনিয়া আছে, তাহলে আমাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে এবং নিউট্রোপেনিয়ার ম্যানেজমেন্ট হিসেবে তাকে আইসোলেশন করতে হবে। আইসোলেশন করে তাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, তার ফ্লুইড ইলেকট্রোলাইট লস হলে সেই স্যালাইন দিতে হবে, অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, অ্যান্টিভাইরাল দিতে হবে, ইউরিন কালচার, ব্লাড কালচার, এগুলো করে তার ইনফেকশন কোথায় আছে দেখতে হবে। তো এভাবে তাকে আমরা ট্রিটমেন্ট করতে হবে হসপিটালে ভর্তি হয়ে। প্রিয় দর্শক, আরেকজন শারমিন আক্তার, তিনি প্রশ্ন করেছে এন্ডোস্কোপি ব্রঙ্কোস্কোপি পরীক্ষা নাকের কোথায় করলে নাকের কোথায় করলে কম খরচ করানো যাবে, যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো আসলে আমার বলা মুশকিল। আপনি সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করতে পারেন, সেখানে এটি আসলে মানে কমই হওয়ার কথা। প্রিয় দর্শক, আজকে ক্যান্সার আনসার লাইভে আপনারা যারা যুক্ত আছেন বা ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আমি ক্যান্সার আনসার লাইভে আরও কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া বা আরও বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।